বাংলাদেশে বহুল পরিচিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায় এসেছেন। সূত্রগুলো বলছে, একদিনের সফরে ঢাকায় এসেই ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তারা বেশ কিছু হাই প্রোফাইল বৈঠক করেছেন। শুধু হাই প্রোফাইল বৈঠকই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ যারা প্রথম খবরটি ব্রেক করেছিল, তারা ভারতীয় গোয়েন্দাদের ঢাকার বৈঠক নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। নর্থ ইস্ট নিউজ বলছে, সফরে আসা 4 জনের মধ্যে 2 জন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা 10ই আগস্ট ঢাকায় সচিবালয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বাংলাদেশ সফর এবং তাদের বৈঠক কিংবা ঢাকার তৎপরতা নিয়ে ভারত কিংবা বাংলাদেশ কোনো পক্ষ থেকে কিছুই বলা হয়নি। আবার গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তা উড়িয়েও দেওয়া হয়নি। নর্থ ইস্ট নিউজের খবরে দাবি করা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা তার ফেরার পর নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলতে ভারতীয় কর্মকর্তারা ঢাকায় এসেছেন। ভারতীয় গোয়েন্দাদের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 5ই আগস্ট শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনার পারদ বেড়েছে, সেটি কমানোর জন্য তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যকার এই বৈঠকটির দিকে কূটনৈতিক ও রাজনৈতিক মহলের অনেকের চোখ ছিল। তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লিতে যাচ্ছেন কিনা বৈঠক শেষে দীনেশ ত্রিবেদীর বিষয়টি খোলাসা না করলেও সবকিছু যে ঠিক হয়ে যাবে সে ব্যাপারে তিনি কনফিডেন্ট বলে দাবি করেছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যে ঢাকায় এসেছেন সেই খবর প্রথম প্রকাশ করেছিল দেশটির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ। 10ই আগস্ট বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি নিউজ 24 এবং এশিয়া পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন রয়ের সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন আশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। যদিও ভারতীয় প্রতিনিধি দলের এ সফর নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নর্থ ইস্ট নিউজের 10ই আগস্টের খবরে বোমা ফাটানোর তথ্য দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজ বলছে, ভারতের গোয়েন্দাদের এই প্রতিনিধি দলটি 10ই আগস্ট সন্ধ্যায় ফিরে যাবেন। তার আগে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক তারা করেছেন বলে সংবাদ মাধ্যমটির খবরে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের এই 4 সদস্যের দলটি মূলত বাংলাদেশে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। যে 4 জন এসেছেন তাদের মধ্যে 2 জন সিনিয়র কর্মকর্তা 10ই আগস্ট সকালে সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। আবার এরপর তারেক রহমানের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সাথে 3 সদস্যের একটি দল সাক্ষাৎ করেছিলেন। তবে সূত্রটি অতিথিদের পরিচয় প্রকাশ করেনি। নর্থ ইস্ট নিউজের খবরে আরো বলা হয়েছে, বাংলাদেশে পৌঁছানোর পরপরই ঢাকার গুলশান পাড়ার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের হাই অফিসিয়ালদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন ভারতীয় 2 কর্মকর্তা। নর্থ ইস্ট নিউজ যে খবর দিচ্ছে তার মূল কথা হলো, শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে ভারতের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় জটিকা সফরে এসেছেন। প্রশ্ন হলো, শেখ হাসিনার দিল্লিতে 5ই আগস্টের সংবাদ সম্মেলনের পর যেখানে বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলো বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার পারদ তুঙ্গে, সেখানে সেই একই ইস্যুতে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ের ব্যক্তি ঢাকায় না এসে কেন গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় আসলেন? সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটি হলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি। নর্থ ইস্ট নিউজের খবরে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। এই সফরটি 2 দেশের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সহযোগিতা পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তখন ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। সংশ্লিষ্ট মহলগুলো বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10ই জুলাই থেকে যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে বলেছেন তিনি বাংলাদেশে ফিরে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করতে চান এবং আইনি লড়াই লড়তে চান। এমনকি তাকে মেরে ফেলা হতে পারে কিংবা গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। সেক্ষেত্রে দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি বিষয় সুরাহা হতে হবে। একটি হলো, শেখ হাসিনা কিভাবে বা কোন স্ট্যাটাসে ফিরবেন, মানে
তার কি প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন? আর 2 নম্বর হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি যাচ্ছেন কিনা। এই 2 রহস্যের জট খুলছে কিনা তার জন্য ঢাকায় সংশ্লিষ্টদের চোখ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের দিকে। সোমবার সকালে সেই বৈঠকটি হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের বলেছেন, খুব ভালো আলোচনা হয়েছে, তার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। যদিও তারেক রহমান 12 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন কিনা তার সরাসরি কোনো উত্তর দেননি ভারতের সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী। বলেছেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লুকিং ফরওয়ার্ড এবং ইতিবাচক হিসেবে দেখছেন। 2 নেতা একসঙ্গে বসে আলোচনা হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভারত বাংলাদেশের মধ্যকার আলোচনা কেমন হতে যাচ্ছে সে সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছেন দীনেশ ত্রিবেদী। বলেছেন, ভালো সম্পর্ক হলো উইন উইন সিচুয়েশন। 2 দেশের মধ্যে যা হিস্ট্রিক্যাল সম্পর্ক আছে ওটা তো আপনি বদলাতে পারবেন না, নেইবারহুড তো বদলাতে পারবেন না। সেজন্য দেশ দুটি বর্ডার শেয়ার করে না, বরং স্বপ্ন শেয়ার করে বলে দাবি করেছেন তিনি। দীনেশ ত্রিবেদী সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথেও বৈঠক করেছেন। ভারতীয় হাই কমিশনার নিজে খুব কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী বলে দাবি করে বলেছেন, তার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুটা শর্ট আউট করতেই হবে দুদিক থেকে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, বাংলাদেশ সরকার চায় শেখ হাসিনার প্রত্যার্পণ, আর ভারত সরকার বলছে প্রত্যাবর্তন, মানে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে গিয়েছেন সেভাবে ফিরে আসবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বিমানে করে যখন গিয়েছিলেন তখন তিনি কোনো মামলার আসামি ছিলেন না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, ঢাকার দাবি হলো সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিক। ভারত ও বাংলাদেশ সরকার দুই পক্ষের এই প্রত্যার্পণ এবং প্রত্যাবর্তনের বিষয়টি আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম। সোমবার সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এছাড়া ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ করানোর ব্যাপারে ভারতকে বলা হয়েছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল সেগুলো দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল লিখেছে, শেখ হাসিনা ভারতের কাছে একজন অতিথি, তিনি পলাতক ব্যক্তি হিসেবে ভারতে যাননি। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছে। এমন একজন ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তি মেনে হস্তান্তর সম্ভব নয়। নয়াদিল্লির তরফে সে কথা একাধিকবার বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারত এখন চাইছে শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় বাংলাদেশ সরকার উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার। নয়াদিল্লি এই ব্যাপারে ঢাকার কাছে 3টি বিষয় প্রত্যাশা করে। 1, শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যু করুক ঢাকা। 2, শেখ হাসিনার নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা। 3, ফেরার পর শেখ হাসিনা যেন আদালতে ন্যায় বিচার পান তার নিশ্চয়তা দেওয়া। নর্থ ইস্ট নিউজ এবং দ্য ওয়াল দুটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশে যে ভারতীয় হাই প্রোফাইল গোয়েন্দা কর্মকর্তারা এসেছেন তারা দিল্লিতে ফিরে গিয়ে রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। নর্থ ইস্ট নিউজ বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থার কারণে 4 সদস্যের একটি কর্মকর্তার দল ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। সংবাদ মাধ্যমটি খবরের একেবারে শেষ দিকে আরো একটি চমকপ্রদ তথ্য দিয়েছে। সেটি হলো, শেষ পর্যন্ত তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে পারেন এবং সেখান থেকে ফেরার পর শেখ হাসিনার ফেরার দিনক্ষণ আরো এগিয়ে আসতে পারে। তবে নর্থ ইস্ট নিউজের শেষ দিকের এই তথ্যটি আমরা নিজস্ব সূত্রে স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। তা সত্ত্বেও কূটনৈতিক একটি সূত্র নিশ্চিত করেছে, দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠকে 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটি বিষয় রাজনৈতিক, একটি পানি বন্টন সংক্রান্ত এবং আরেকটি বাণিজ্য ও জ্বালানি সংক্রান্ত। আর এসব ইস্যুর পরিণতি যে দিল্লি সফরে গিয়ে ঠেকবে সেটিও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন, ভারতের সঙ্গে কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে 2 দফা দাওয়াত দিয়েছেন, 1 দফা বিমস্টেকে আর 1 দফা দ্বিপক্ষীয়। আপনারা কি এই দাওয়াতের কোনোটা গ্রহণ করবেন? জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে তিনি গণক নন, সুতরাং বলতে পারবেন না কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে। যার অর্থ হলো পররাষ্ট্রমন্ত্রী পরোক্ষভাবে হলেও স্বীকার করে নিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক নেই। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, 2 নম্বর বিষয় হলো প্রধানমন্ত্রীকে বিমস্টেকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমস্টেককে। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন যা সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সাংবাদিকরা আবার প্রশ্ন করেন, সোমবারের বৈঠকে ভারত সফরের বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না, তার এখনো এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নেননি।
সবশেষ দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী, যার অর্থ হলো বাংলাদেশের তারেক রহমানের বিদেশ সফরের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, এটি খুবই সাধারণ কথা যে আমরা রাজনীতির উপরিভাগটাই সাধারণত দেখি, তার বিপরীতে ভেতরে যা কিছু ঘটে তার অনেক কিছুই আমাদের অজানা থাকে। কোনো কোনো বিষয়ে হয়তো আমরা অনুমান করতে পারি। কথাগুলো এ কারণে বলছি যে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে। বাংলাদেশে সারা বছর ধরে ভারতের যে বিষয়টিকে নিয়ে সবসময় এক ধরনের গুঞ্জন, কানাঘুষা, রাজনৈতিক মঞ্চে প্রকাশ্যে যেসব বিষয়ে কথাবার্তা বলা, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ভারতের অন্যতম গোয়েন্দা সংস্থা র। সেই রয়ের শীর্ষ প্রধান পরাগ জৈন সহ ভারতের গোয়েন্দা সংস্থার অন্য 3 কর্মকর্তা এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছেন এবং খোদ আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে তারা এসেছেন। যদিও ভারত এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, কারোর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তাদের সফরের বিষয়ে। ভারতীয় গণমাধ্যমগুলো তারা একেবারে নাম ধাম সব উল্লেখ করে বলছে যে ডিজিএফআই এর আমন্ত্রণে তারা বাংলাদেশ সফরে গেছেন। আমরা তো দেখেছি যে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর তুরস্ক, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা বাংলাদেশে ঘন ঘন সফরে এসেছেন, সেনা কর্মকর্তারা সফরে এসেছেন, কিন্তু ভারতের কোনো গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার সফর সম্ভবত এই প্রথম বাংলাদেশে। যদিও চলতি বছরের মার্চে আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। তিনি সেখানে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গেও কথাবার্তা বলেছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের নিরাপত্তা সহযোগিতামূলক যে বিষয়গুলো ছিল সেগুলোই পুনরুজ্জীবিত করার একটি প্রচেষ্টা ছিল এই সফরের অংশে। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ ভারত ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এখন আলোচনায় এবং সেগুলোকে ঘিরে দুই দেশের যে রাজনৈতিক টানাপোড়েন, সেই মুহূর্তে তারা বাংলাদেশ সফর করছেন। বিশেষ করে দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, বেশ কিছুদিন আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশে তার কর্মস্থলে জয়েন করলেও বেশ কিছুদিন পর প্রথমবারের মতো সাক্ষাৎ মিলল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। যদিও সেই বৈঠক থেকে বিশেষ কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি। দীনেশ ত্রিবেদী যে কথাগুলো বলেছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ যে দুপক্ষকেই উইন উইন সিচুয়েশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং গতানুগতিক ধারায় যা বলার তাই বলেছেন যে আলোচনার মধ্য দিয়ে সব সংকটের সমাধান মেলে। আবার বাংলাদেশে কোনো গণমাধ্যম জানিয়েছে যে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলোচনায়। কিন্তু ভেতরে আসলে কি আলোচনা হয়েছে আর কেনই বা ভারতের গোয়েন্দা কর্মকর্তারা এই মুহূর্তে ঢাকা সফরে রয়েছেন? খুব স্বাভাবিকভাবেই প্রথমত যে কেউ বলতে পারেন বা আলোচনায় আসবে স্বাভাবিক, দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হবে দুই দেশের এই দুই গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে। দ্বিতীয়ত, ভারতের কোনো গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে যে তাদের এই সফরে বিশেষ মাত্রা পেতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণার বিষয়টি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আমরা সবাই জানি। যদিও কোনো কিছুই এখনো পর্যন্ত নিশ্চিত নয় তিনি কিভাবে দেশে ফিরবেন। বাংলাদেশ সরকারও তাকে দেশে ফেরার বিষয়ে অনুমতি দেওয়া না দেওয়ার একটা বিষয় তো আছে, সে বিষয়ে কোনো কথা বলেনি। ট্রাভেল পাস ইস্যু হবে কিনা। তবে ভারতের কোনো গণমাধ্যম ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এই সফরের পিছনে অন্যতম একটি বিষয়ে ইঙ্গিত দিচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তা বিষয়টি কেমন হবে, সেই বিষয়টি হয়তো গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে। আমরা জানি না, এখনো পর্যন্ত কিছুই উপরিভাগ থেকে আমরা যেটা জানি যে কিছুই আলোচনা হয়নি আওয়ামী লীগের সঙ্গে, বিএনপি সরকারের সঙ্গে।
আসার প্রক্রিয়াটা কি হবে শেখ হাসিনার, তারপরেও তার নিরাপত্তা নিয়ে আগে ভাগেই আলোচনা হতে পারে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে। এবং যদি ভারতের কোনো কোনো গণমাধ্যম বলছে যে এজেন্সি পর্যায়ে আলোচনার পর রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয় অবহিত করা হবে। আবার শেখ হাসিনা যে গত বুধবার সাংবাদিক সম্মেলনে অংশ নিলেন দিল্লিতে বসে অডিওর মাধ্যমে সরাসরি, তো সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানানোর পরেও বাংলাদেশের পক্ষ থেকে পাইপলাইনে জ্বালানি সংকট মোকাবেলায় অতিরিক্ত ডিজেল চেয়েছে, ডিজেল পাঠানোর বা রপ্তানির আহ্বান জানিয়েছে। অতএব এই জায়গাগুলো থেকে আমি যেটি শুরুতে বলছিলাম যে উপরিভাগে আমরা যা দেখি, ভিতরে হয়তো তার বিপরীতে অনেক কিছুই ঘটে বা ঘটতে পারে। তৃতীয়ত, পাকিস্তান, চীন, তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গাঢ় হয়েছে, অনেক বেশি গভীর হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে, এবং সেই সম্পর্ক এখনো চলমান, সেই ধারাবাহিকতা চলছে। তো এই 4 রাষ্ট্রের মধ্যে পাকিস্তান, চীন, তুরস্ক তারা নতুন একটি সামরিক জোট গড়ে তুলতে তৎপরতা শুরু করেছে। আবার পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে গত সপ্তাহে নতুন একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে 3 রাষ্ট্র পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে কোনো একটি দেশ যদি সামরিক আক্রমণের শিকার হয় অন্য কারোর মাধ্যমে, তাহলে বাকি 2 রাষ্ট্র আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে তারাও সরাসরি যুদ্ধে অংশ নেবে। আবার গত বছর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের আলাদা এই ধরনের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। তো এই সব বিষয় ভারতের জন্য নিঃসন্দেহে অনেক বেশি উদ্বেগের। সেই জায়গা থেকে বাংলাদেশ, ভারত কিভাবে নিরাপদ থাকতে পারে, কিভাবে 2 রাষ্ট্র দুজনকে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। আবার ভারতের গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা বাংলাদেশ সফরে রয়েছেন, তারা যে আলোচনা করবেন আমাদের ডিজিএফআই এর কর্মকর্তাদের সঙ্গে, সেখানে আরও একটি বিষয় উঠে আসতে পারে। 4 নম্বর, সেটি হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটি যথেষ্ট গুরুত্ব পেতে পারে। তার কারণ বাংলাদেশের কক্সবাজার শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন দেশে পাশাপাশি ভারতেও অনুপ্রবেশ করছে বলে দেশটির দাবি। তো সেই জায়গাটা তারা ইনশিওর করতে চায় যে এখান থেকে যেন কোনো রোহিঙ্গা তাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে। এই বিষয়গুলো আলোচনা আসবে, কিন্তু এইগুলো তো আমার ধারণা পরে যেগুলো বললাম 3 নম্বর 4 নম্বর যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই আলোচনা হবে, অবশ্যই গুরুত্ব পাবে, কিন্তু তারও বেশি গুরুত্ব রাজনৈতিক যে বিষয়গুলো, শেখ হাসিনা ইস্যুতে যা চলছে,